যাত্রী চাপ সত্ত্বেও সময় মেনে চলছে ট্রেন, বাসে বেশি ভাড়া নেয়ার অভিযোগ। যানবাহন বাড়লেও নির্বিঘ্ন মহাসড়ক। বাসে করে যাই 400 টাকা, 450, আর এখন হলো 600 টাকা টিকিট। কোলাহল নাই, জ্যাম নাই, মানে খুব একটা শান্তি পাচ্ছি আর কি। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে পুলিশের 6 শতাধিক টহল দল। উৎসব ঘিরেও তলানিতে রংপুর বিভাগের প্রবাসী আয়। দারিদ্র্যের দুষ্টচক্র ভাঙতে অগ্রাধিকার ভিত্তিতে কর্মী পাঠানোর দাবি। গণতান্ত্রিক সরকার আনতেই সংস্কার বললেন প্রধান উপদেষ্টা। পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ। ভূমিকম্পে মিয়ানমারে প্রাণহানি হাজার ছাড়িয়েছে। ব্যাংককে ধসে পড়া ভবনের নিচে আটকা 1.5 শতাধিক সহায়তায় ঘোষণা দিয়েছে জাতিসংঘ যুক্তরাষ্ট্র। স্বাগত। এখন ঢাকায় আপনাদের সাথে পুরো আয়োজনে থাকবো আমি তানজিম শাফিন। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে এখনও রাজধানী ছাড়ছেন অনেকে। ট্রেনে যাত্রার খবর জানাতে কমলাপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল। রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আছেন মাঝার ইমন। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানাতে চন্দ্রামোড়ে আছেন সহকর্মী আরিফ হোসেন। যুক্ত হব তাদের সাথে। শুরুতেই যাব আসিফ, কমলাপুর রেলওয়ে স্টেশনে আজকে ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় দেখেছেন কিনা? যাত্রী চাপ কতটা নিয়ম মেনে হচ্ছে ঈদ যাত্রা? শাফিন, এবার একটি অন্যরকম ঈদ যাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। প্রত্যেকবার ঈদ যাত্রার যে ধরনের চিত্র আমরা দেখে থাকি, যে ধরনের ভিড়, হই হুল্লোড় অথবা যেই ধরনের অনিয়ম অব্যবস্থাপনা আমরা দেখি, সেই অব্যবস্থাপনা কিন্তু এবার ঈদের যাত্রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যাত্রীরা ভোগান্তি ছাড়াই স্বস্তিতে কিন্তু ঈদ যাত্রাটি করছেন এবং কোনো রকমের যেই ধরনের অব্যবস্থাপনা বা অনিয়মগুলো যে আগের বারগুলোতে আমরা দেখেছি, সেগুলো কিন্তু আমরা আসলে এখন এবার কিছুই দেখতে পাচ্ছি না। কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম কমলাপুর স্টেশন ম্যানেজার রফিকুল ইসলামের সাথে। উনি আমাদের যেটি জানালেন যে আজকে এখন পর্যন্ত কিন্তু ট্রেনে কোনো শিডিউল বিপর্যয় বা কোনো বিলম্বে কোনো ট্রেন ছেড়ে যায়নি। আজকে সারাদিনের 70টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা আছে রাজধানী থেকে দেশের বিভিন্ন প্রান্তে, কিন্তু এখন পর্যন্ত সকাল থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে সকালের দিকটাই বেশিরভাগ ট্রেন যাতায়াত করে। তো সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো শিডিউল বিপর্যয় বলি অথবা বিলম্বে ছেড়ে যাওয়া বলি তার কিন্তু কোনো কিছুই দেখা যায়নি। আমরা কথা বলেছিলাম এখানে রেলওয়ে স্টেশনের যাত্রীদের সাথে। তারা বলছেন যে আগের দিনগুলোতে যে ধরনের ঈদ যাত্রা দেখে তারা অভ্যস্ত, সেই ধরনের ঈদ যাত্রার সাথে আজকের চিত্রটার অনেকটাই পার্থক্য আছে। তারা খুব স্বস্তিতেই স্টেশনে এসছেন। 3 স্তরের যেই বেষ্টনী আছে সেই বেষ্টনীতে চেকিং করেই তারা কিন্তু স্টেশনে এসছেন। সেখান থেকে তারা ট্রেনে উঠে তাদের কাঙ্ক্ষিত ভ্রমণস্থলে কিন্তু তারা যাচ্ছেন। বলে রাখি, এবার যেই ঈদের জন্য যে ট্রেনের টিকিটটি সেটি কিন্তু শতভাগ অনলাইনে দেওয়া হয়েছে। টিকিট নিয়ে প্রত্যেকবারই বেশ কিছু অভিযোগ থাকে, এবার কিন্তু সেই ধরনের অভিযোগ খুব একটা পাওয়া যায়নি। দু একটি টিকিট নিয়ে কিছু অভিযোগ উঠেছে, তবে সেই বিষয়ে যখন আমরা কমলাপুর রেলওয়ে মাস্টারকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন যে এগুলো আসলে ডিজিটাল কারচুপির মাধ্যমে, ফটোশপের মাধ্যমে আসলে ছবি নকল করে, টিকিটের ছবি নকল করে আসলে জালিয়াতিগুলো করা হচ্ছে। সেজন্য কিন্তু তারা যাত্রীদেরকেই সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন যে যাত্রীরা যদি একটু সচেতন হন, নিজেই রেলের অ্যাপস দিয়ে, নিজের ফোন দিয়ে, এনআইটি দিয়ে যদি টিকিটটা কাটেন, তাহলে কিন্তু এই ধরনের প্রতারণা থেকে যাত্রীরা রক্ষা পাবেন বলে কিন্তু তিনি আমাদের জানিয়েছেন। আমরা যদি একটু আমাদের ক্যামেরার চোখে দেখাই শাফিন, এই কমলাপুর রেলওয়ে স্টেশনে কিন্তু যাত্রীদের যেই নর্মাল সময়ে যেই চাপটি থাকে, এখন কিন্তু মোটামুটি সেই ধরনের চাপই আমরা দেখছি। ঈদ উপলক্ষে কিন্তু বাড়তি যে চাপটি সেটি কিন্তু এখন এই রেলওয়ে স্টেশনে দেখা যাচ্ছে না, কারণ সময় মতো প্রত্যেকটি ট্রেন আসছে এবং সময় মতো ছেড়ে যাচ্ছে। ফলে এই স্টেশনে যে অতিরিক্ত যাত্রীর যে চাপটি হওয়ার কথা সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছে না। তো বলা যেতেই পারে যে আসলে এবার একটি স্বস্তির ঈদযাত্রা যেতে পারছেন আসলে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রীরা। বাসের ঈদযাত্রার খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী মাঝার ইমন। তিনি এখন আছেন গাবতলী বাস টার্মিনালে। আমরা সেখানকার
অবস্থা একটু জানতে চাই। ইমন যদি সেখানকার অবস্থা জানান আমাদের। আসিফ, কমলাপুর রেলওয়ে স্টেশনে যে বিষয়টি আমরা সকালবেলা থেকে আপনার মাধ্যমে জানতে পারছি যে শিডিউলের কোনো বিপর্যয় নেই এবং যাত্রীরা নির্বিঘ্নে তাদের যে ট্রেন যাত্রা সেটি শুরু করছে। এবং আমি সকালবেলা থেকেই কয়েকটি বাস টার্মিনালে ঘুরেছি এবং এই মুহূর্তে আমি রাজধানীর গাবতলী বাস টার্মিনালে রয়েছি। কিছুক্ষণ আগে এই টার্মিনালে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এসেছিলেন এবং তিনি কিন্তু পরিদর্শন করেছেন। এবং আজকের এই গাবতলী বাস টার্মিনালের যে চিত্র আমরা দেখছি, এখানে মোটামুটি যাত্রীদের ভিড় নেই বললেই একেবারে চলে এবং প্রতিটি কাউন্টারের সামনে আমরা ফাঁকা দৃশ্য দেখতে পাচ্ছি এবং যারা আসছে তারা মূলত বেশিরভাগ যাত্রী আগে ভাগে তাদের যেই অনলাইনের মাধ্যমে তাদের টিকিট কাটার যেই বিষয়টি, অর্থাৎ অগ্রিম টিকিট কাটা যাত্রীরাই মূলত বেশি আসছেন এবং তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে তাদের যেই বাস রয়েছে সেই বাসে তারা উঠছেন এবং পরবর্তীতে সময় মতো সেই বাস ছেড়ে দিচ্ছেন। এবং অনেক যাত্রীকে আমরা দেখেছি মূলত তারা অনেকেই টার্মিনালে এসে তাদের যেই আজকের ভ্রমণের দিনের টিকিটটি তারা কিনছেন, সেক্ষেত্রে কিছুটা দামের ক্ষেত্রে আমরা দেখেছি মিশ্র প্রতিক্রিয়া দেখেছি, অভিযোগের ক্ষেত্রেও দেখেছি যে কিছু ক্ষেত্রে কিছু বাস যে কাউন্টার রয়েছে সেখানে ভাড়া বেশি নেওয়ার যে অভিযোগ সেটি দেখেছি। এবং যেটি বলছিলাম যে কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র উপদেষ্টা এই টার্মিনালটি পরিদর্শন করেছেন, বিভিন্ন কাউন্টারের যারা রয়েছেন ব্যবসায়ী মালিক তাদের সাথে কথা বলেছেন এবং বাসে উঠেছেন, বাসের যে সমস্ত যাত্রীরা রয়েছেন তাদের সাথে কিন্তু কথা বলেছেন। সেক্ষেত্রেও কিন্তু এই একই দৃশ্য স্বরাষ্ট্র উপদেষ্টা দেখেছেন যে কয়েকজন যাত্রী স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অভিযোগ করেছেন যে তাদের ভাড়া কিছুটা বৃদ্ধি নেওয়ার যে বিষয়টি, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যেটি আমাদেরকে জানিয়েছেন সেটি কিন্তু মূলত যে জিনিসটিকে তিনি গুরুত্ব দিয়েছেন সেটি হচ্ছে যে যদি এই ধরনের কোনো অভিযোগ, অর্থাৎ যাত্রীদের যত ধরনের অভিযোগ রয়েছে সেই বিষয়টি যাতে যাত্রীরা আসলে জানান, অর্থাৎ যাতে সংশ্লিষ্ট যে সমস্ত কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে যাতে জানায়, সেক্ষেত্রে কিন্তু মূলত সরকারের বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থা নিতে সুবিধা হবে সেই বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। এবং এখানকার যে সার্বিক চিত্র আমরা এখন পর্যন্ত দেখছি যে চিরচেনা যেই ভিড়, যেই বার্তা, যেই হট্টগোল, সেই চিত্র কিন্তু এখন আর এই বাস টার্মিনালে নেই এবং যাত্রীরা স্বাচ্ছন্দ্যে আসছেন এবং যেতে পাচ্ছেন। এই ছিল রাজধানীর গাবতলীর ঈদযাত্রার সবশেষ খবর। আমরা একটু চলে যেতে চাই গাজীপুরের চন্দ্রা এলাকায়। সেখানে রয়েছেন সহকর্মী আরিফ হোসেন, সেখানে তিনি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যাত্রীদের খবর রাখছেন। আরিফ, আপনি কি দেখছেন, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চিত্র কি দেখছেন এবং যাত্রীরা কি বলছেন সেই রুটের একটু জানাবেন। বিগত বছর তুলনায় ঢাকা টাঙ্গাইলের মহাসড়কের যানজট নেই বললেই চলে, তবে কিছুক্ষণ আগে অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে যানজটের পরিমাণ কিছুটা বেড়েছে। কারণ আপনি নিশ্চয়ই জানেন এই যে সাভার গাজীপুর এলাকার গার্মেন্টসের 100% আজকে ছুটি হয়ে যাবে। অর্থাৎ যেই গার্মেন্টস শিল্প ছিল, এছাড়া শিল্প কলকারখানার অধিকাংশ 1800 শিল্প কলকারখানা শুধুমাত্র সাভারে রয়েছে, যেই শিল্প কলকারখানাগুলো আজকে ছুটি হয়ে যাচ্ছে। অর্থাৎ বাড়তি একটা মানুষের চাপ, সেই চাপটি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই এখানে পড়েছে। অর্থাৎ গাজীপুর হয়ে যে গাড়িগুলো ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হয়ে উত্তরবঙ্গের দিকে যাবে সেইখানে একটি যানজট দেখতে পাচ্ছি। হাফ কিলোমিটার অথবা 1 কিলোমিটার পর্যন্ত এই যানজটটি হবে। কারণ আমরা এখানে ট্রাফিক পুলিশের সাথে কথা বলেছিলাম, তারা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এবং তারা ড্রোন উড়িয়ে যানজটের পরিমাপটা নির্ধারণ করছেন এবং কোথায় কোথায় জটলা বেঁধেছেন সেই জায়গাগুলো ক্লিয়ার করার চেষ্টা করছেন। এখানে আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি প্রায় 200-র মতো ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশ এখানে কাজ করছে যানজট নিরসনের জন্য। শুধু এই চন্দ্রা এরিয়ার চন্দ্রা মোড়ের, এছাড়া যৌথ বাহিনীর লোকজন আমরা দেখেছি কাজ করছে, পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রয়েছেন। আমরা সাধারণ যাত্রী যারা বাড়িতে যাচ্ছেন, নারীর টানে বাড়ি যাচ্ছেন, তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন তাদের মধ্যে আলাদা একটা উচ্ছ্বাস কাজ করছে, তবে এই উচ্ছ্বাসটা আরও বেশি থাকতো যদি অতিরিক্ত ভাড়ার যে বিষয়টি সেটি না থাকতো। তবে এখন পর্যন্ত যানজটের নাকাল যেই পরিস্থিতি চন্দ্রা এলাকায় প্রতি বছর হয় সে ধরনের চিত্র সকাল থেকে প্রায় 11টা সাড়ে 11টা পর্যন্ত ছিলই না বলা যায়। কিছুক্ষণ হলো ছোট একটি যানজট এদিকে তৈরি হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানকার যে গাড়িগুলো রয়েছে অধিকাংশ গাড়ি এলোমেলো, এছাড়া ফিটনেসবিহীন এবং লক্কর ঝক্কর কিছু গাড়িও আমরা দেখতে পেয়েছি। তবে অতিরিক্ত ভাড়ার বিষয়ে যে বিষয়টি আমরা জিজ্ঞেস করেছি পরিবহন সংশ্লিষ্টদের কাছে, তারা বলছেন যে অতিরিক্ত ভাড়া তারা নিচ্ছেন কারণ যেই গন্তব্যে যেতে হয় সেখান থেকে ঢাকার পথে আবার ফিরতে গিয়ে তাদের গাড়িটি ফাঁকা থাকে, অর্থাৎ সেই এলাকা থেকে ঢাকায় আসার লোকজন খুব একটা পাওয়া যায় না, এই জন্য অতিরিক্ত ভাড়া দিচ্ছেন এমনটা বলছেন। তবে সেটাও নির্ধারিত চার্টের যেই ভাড়া রয়েছে তার চেয়ে কম এমনটা দাবি তাদের। এছাড়া আমরা বাসগুলোর সাথে ঘুরে মোটামুটি দেখেছি এই যাত্রাকে স্বস্তির যাত্রাই বলা যায় এবং এই চন্দ্রা এলাকায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার বিগত সময়ের যে প্রবণতা সেটি থেকে কিছুটা হলেও বের হয়ে এসছে। পরবর্তী সময় অর্থাৎ এই গার্মেন্টস শ্রমিক এবং শিল্প কলকারখানার শ্রমিকরা আসার পরে বোঝা যাবে বাড়তি চাপ কতটুকু পড়ে এবং সেই চাপ ট্যাকেল দেওয়ার জন্য রাস্তায় যথেষ্ট পরিমাণ গাড়ি রয়েছে বলেও জানিয়েছে আমাদের বাস সংশ্লিষ্টরা।
সহকর্মী আরিফ হোসেন গাজীপুরের চন্দ্রামোড় থেকে, এর আগে মাঝারিমন গাবতলী বাসস্ট্যান্ড থেকে, এবং আসিফ ইকবাল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই যাত্রার খবর জানাচ্ছিলেন। এই যাত্রার আরও খবর জানবো। কুমিল্লা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ, এছাড়া টাঙ্গাইল থেকে আছেন কাউসার আহমেদ এবং নরসিংদী থেকে যুক্ত হয়েছেন রাকিবুল ইসলাম। শুরুতেই যাব কুমিল্লায়। খালেদ, জানাবেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এবছর ঈদ যাত্রায় কোন ধরনের দুর্ভোগ লক্ষ্য করা গেছে কিনা? অর্থনীতির লাইফলাইন খ্যাত এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ঈদে ঘরমুখ মানুষের জন্য এবছর একটু স্বস্তিদায়ক এবং নিরাপদই মনে হচ্ছে। বেশ গত কয়েকদিন যাবৎ কিন্তু যানবাহনের চাপ বেড়েছে, আজকে অত্যন্ত চাপ বেড়েছে, বিশেষ করে ছোট গাড়ির সংখ্যা কিন্তু অনেক বেশি। আমরা দেখছি যে সকাল থেকে বিপুল পরিমাণ গাড়ি কিন্তু ঢাকা থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু কোথাও এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা কিংবা যানজটের খবর আমরা পাইনি। কুমিল্লা 105 কিলোমিটার অংশ, সেখানে কিন্তু মহাসড়কে কোথাও এখন পর্যন্ত কোনো দুর্ভোগের চিত্র আমাদের চোখে পড়েনি। এবং আমরা একটু আগেও আমি হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি তার সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন যে মহাসড়কের নিরাপত্তা এবং শৃঙ্খলার জন্য এখানে সেনাবাহিনী, পাশাপাশি হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং সাথে বিএনসিসি স্কাউট সদস্যরাও কাজ করছেন এবং এখানে র্যাব সদস্যরাও কাজ করছেন। অর্থাৎ নির্বিঘ্নে ঈদ যাত্রা যেন মানুষজন বাড়ি ফিরতে পারে স্বস্তির সাথে, সেই জন্য কিন্তু তারা সর্বোচ্চ রকম সতর্কতামূলক ব্যবস্থা রেখে কাজ করে যাচ্ছেন, যার কারণে মানুষজন কিন্তু খুব শৃঙ্খলাভাবে গাড়ি চলাচল করছে এবং বাড়ি ফিরছেন। এখন পর্যন্ত যেভাবে চলছে এভাবে যদি চলে তাহলে ঈদ যাত্রা বলা যায় যে স্বস্তির ঈদ যাত্রায় মানুষজন তাদের বাড়ি ফিরতে পারবেন, গন্তব্যে ফিরতে পারবেন। মহাসড়কে পণ্যবাহী পরিবহনের, দূরপাল্লার পরিবহন ছাড়া ছোটোখাটো যানবাহন যেগুলো চলাচল করতো সেগুলো কিন্তু কমে এসেছে এবং এই মহাসড়কে দুর্ঘটনার অন্যতম ঝুঁকিপূর্ণ যেই 3 হুইলার সেগুলোতেও পুলিশের কড়াকড়ির কারণে কিন্তু অনেকটা কমে এসেছে এবং মানুষজন বলছেন যে এই যানবাহনগুলো আসলে দুর্ঘটনার জন্য বড় কারণ হয়ে থাকে। তো সেগুলোতে দিকেও পুলিশ খেয়াল রাখছে। এছাড়াও মানুষজন যে জায়গাগুলোতে পার্কিং হয় বেশি, বা বাস স্ট্যান্ড এবং বাজারগুলোতে, সেখানে সতর্কতামূলক ব্যবস্থা রাখা হয়েছে। সেনাবাহিনী সেখানে কাজ করছেন, যার কারণে সেখানে পার্কিং এলাকাগুলোতে যে যানজটগুলো তৈরি হতো সেটি কিন্তু আমরা দেখছি না। তো এখন পর্যন্ত মহাসড়কে আমরা দেখতে পাচ্ছি যে ঈদ যাত্রায় মানুষজন বেশ স্বস্তির সাথেই বাড়ি ফিরছেন। দুর্ঘটনা কোনো খবর এখন পর্যন্ত পাইনি। শাফিক। কাউসার, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ কতটা? শাফিন, আমি আছি এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায়। সকালে যে পরিমাণ যানবাহন এই সড়কে চলাচল করছে তার চেয়ে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। আমি লক্ষ্য করেছি আমার পেছনে শত শত যাত্রী বাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করছেন। কেউ আধা ঘন্টা থেকে কেউ 3 ঘন্টা যাবত অপেক্ষা করছেন। তারা বলছেন যে উত্তরের অনেক বাস পেলেও সেখানে কোনো আসন না থাকায় তারা যেতে পারছেন না। তারা বলছেন যে তারা দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও কিন্তু সেই বাসে দাঁড়িয়ে যাওয়ার মতো অবস্থা নাই, যে কারণে তারা প্রচন্ড রোদে এখানে দাঁড়িয়ে থেকে কষ্ট করছেন। বিশেষ করে যারা বৃদ্ধ রয়েছেন এবং যাদের সাথে শিশু রয়েছে তাদের ভোগান্তিটা একটু বেশি। আর এই মহাসড়কে যানজট নিরসনে মির্জাপুরের দেরুয়া থেকে টাঙ্গাইলের যমুনা সেতু পর্যন্ত প্রায় 750 পুলিশ 4 শিফটে দায়িত্ব পালন করছে। এছাড়াও আমার পেছনেই কিন্তু স্কাউট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের যারা আছেন তারা কিন্তু এই ঘরমুখ মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারে সেই চেষ্টাই করে যাচ্ছেন প্রচন্ড রোদের মধ্যেও। আর এছাড়াও কয়েকজন যাত্রী অভিযোগ করেছেন, তারা বলছেন যে তাদের কাছ থেকে কয়েক গুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে। তারা বলছেন যে স্বাভাবিক সময়ে ভাড়া 200 থেকে 300 টাকা নেওয়া হলেও এখন তাদের কাছ থেকে 800 থেকে 1000 টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে। আর এছাড়াও এই যমুনা সেতুতে গত রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় প্রায় 48,300 অধিক যানবাহন পারাপার হয়েছে। আর এর মধ্যে প্রায় 9,000-এর অধিক মোটরসাইকেল পারাপার হয়েছে। সব মিলিয়ে 24 ঘন্টায় যমুনা সেতুতে 3,38,00,000 টাকার উপরে টোল আদায় করা হয়েছে। তবে পুলিশ যারা রয়েছেন তারা বলছেন যে তাদের প্রস্তুতি রয়েছে, এই মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও এখনো পর্যন্ত যানজট নেই, ফলে তারা স্বস্তিতেই বাড়ি ফিরতে পারছেন ঘরমুখ মানুষ। শাফিন, এই ছিল আমার কাছে এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকা থেকে ঘরমুখ মানুষের ঈদ যাত্রার সবশেষ তথ্য। নরসিংদীতে যাব। রাকিবুল, জানাবেন প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছে সড়কে যানজট নিরসনের ক্ষেত্রে?
দর্শক, আমরা যান্ত্রিক ত্রুটির কারণে নরসিংদীতে সহকর্মী রাকিবুল ইসলামের সাথে যুক্ত হতে পারিনি। এর আগে আমরা খালেদ সাইফুল্লাহর কাছ থেকে, কুমিল্লা থেকে, এবং কাউসার হোসেনের কাছ থেকে আমরা টাঙ্গাইল মহাসড়কের খবরও জানছিলাম। এবারে ভিন্ন প্রসঙ্গ। স্বচ্ছ ও গণতান্ত্রিক সরকার আনতেই সংস্কার চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ নির্মাণে উদ্যোক্তাদের গুরুত্ব দেয়া হচ্ছে। বেইজিং থেকে বিস্তারিত জানাবেন বেলায়েত হোসাইন। পৃথিবীর অন্যতম সেরা বিদ্যাপীঠ চীনের পিকিং বিশ্ববিদ্যালয়। ১২৭ বছরের পুরনো এই শিক্ষা প্রতিষ্ঠানে সম্মানিত হলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের শিক্ষার্থী এবং পিকিং বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের চীনা শিক্ষার্থীরা অভ্যর্থনা জানান ডক্টর মোহাম্মদ ইউনূসকে। সাদরে গ্রহণ করে নেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট গো চিং হোয়াং। এরপরই ঘোষণা দেওয়া হয় পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মাননা সূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত করা হয়েছে ডক্টর ইউনূসকে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তুলে ধরেন তার 3-0 ধারণা, কিভাবে টেকসই বিশ্ব ব্যবস্থার দিকে এগোনো যায় তা নিয়ে শিক্ষার্থীদের দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। So my struggle has always been to go back to find out the faults in the system that we promote, we teach the young generation, so that we do not repeat the same thing for the next generation. One where even the poorest individuals could access the services of the institutions which are created for people. I've been promoting the idea to let the young people come to the universities, get good degrees from good institutions, and then go to the job market to become job seekers. I have been telling that this is a wrong idea. Human beings are not born to become job seekers. ডক্টর মোহাম্মদ ইউনূস 2006 সালে অনারারি অধ্যাপক ছিলেন পিকিং বিশ্ববিদ্যালয়ে। সেই সময়কার স্মৃতিচারণ করেন তিনি। বলেন, চীন বাংলাদেশের সম্পর্কে গুরুত্বের সঙ্গে স্থান পাবে শিক্ষা বিনিময়। I have a deep and personal attachment with Peking University. Back in October 2006, I had the opportunity to be appointed as the honorary professor. To me, today's conferment is more than a personal honor. I see this as a recognition, as an acknowledgement of the resilience and courage and determination of the people, especially millions of women and young entrepreneurs who continue to prove that no challenge is too big. তিনি জানান, নতুন বাংলাদেশ গড়তে সংস্কারের মাধ্যমে স্বচ্ছ ও গণতান্ত্রিক সরকার আনার পথে হাঁটছে সরকার। অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক নীতিমালার কথা বলে তিনি আরও জানান, প্রত্যেক ব্যক্তির সমান সুযোগ নিশ্চিত করছে বর্তমান সরকার। A new Bangladesh which will be free from poverty, hunger, unemployment, and destitution. Ladies and gentlemen, and my young friends, to translate this vision into reality, we are embarked on a series of reforms to make governance transparent and democratic, to ensure economic policies which are inclusive, and to guarantee that every individual has equal opportunity to flourish. পরে শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। We say Pakistan should not have patent right. We campaign for the whole world. আলাদা করে খোঁজ নেন বাংলাদেশের শিক্ষার্থীদের। সবশেষে সবার সাথে ধন্যবাদ বিনিময় করে বিদায় নেন প্রধান উপদেষ্টা। কথায় আছে, জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে যাও। পৃথিবীর অন্যতম সেরা বিদ্যাপীঠ, জ্ঞানের আধার এই পিকিং বিশ্ববিদ্যালয়, যেখান থেকে সম্মাননাসূচক ডিগ্রি প্রদান করা হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিলেন দীর্ঘ এক ভাষণ। এর মাধ্যমেই সমাপ্তি হলো প্রধান উপদেষ্টার ঐতিহাসিক চীন সফরের। পিকিং বিশ্ববিদ্যালয় থেকে বেলায়েত হোসাইন, এখন বেইজিং, চীন। গেল 100 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারের নিহতের সংখ্যা 1000 ছাড়িয়েছে, আহত প্রায় 2000।
মৃতের সংখ্যা 10,000-এ পৌঁছতে পারে বলে আশঙ্কা মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস-এর। মিয়ানমারের এই সংকটে মানবিক সহায়তার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে মিয়ানমারের ভূমিকম্পে পাশের দেশ থাইল্যান্ডের নির্মাণাধীন ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে 10 জনে দাঁড়িয়েছে। এখনও আটকা পড়ে আছেন শতাধিক শ্রমিক। দক্ষিণ এশিয়ার এমন ভয়াবহ বিপর্যয়ে সাহায্যের হাত বাড়িয়েছে জাতিসংঘ। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। 91 বছরের পুরনো সেতু, ছোট বড় অসংখ্য স্থাপনা, এমনকি শান্তির বার্তা ছড়ানো প্যাগোডা, প্রকৃতির নির্মমতা থেকে রেহাই পায়নি কোনো কিছুই। শুক্রবার দুপুরে কেন্দ্রীয় অঞ্চলে 7.7 মাত্রার ভূমিকম্পে লণ্ডভণ্ড দক্ষিণ এশিয়ার দেশ মিয়ানমার। জান্তা প্রধান মিন অন হালাইং জানান, শক্তিশালী ওই কম্পনে নেপিদো, সাইগাইং, মান্দালয় সহ 5টি শহরে ভবন ধসে 1,500-এরও বেশি মানুষ আহত হয়েছে। জান্তা সরকার হতাহতের সংখ্যা আনুষ্ঠানিকভাবে জানালেও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের আশঙ্কা, ভূমিকম্পে দেশটিতে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়াতে পারে। সংস্থাটি আরও বলছে, শুক্রবারের ওই ভূমিকম্পের কেন্দ্র ছিল মিয়ানমারের মান্দালয় শহর থেকে প্রায় 17.2 কিলোমিটার দূরে। ভূমিকম্পের 12 মিনিট পর 6.4 মাত্রার একটি পরাঘাত বা আফটারশক অনুভূত হয়। এই আফটারশকের পরে মিয়ানমারের মধ্যাঞ্চলে আরও 13টি আফটারশক আঘাত হানে। এর জেরে দেশটির 6টি প্রদেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানাচ্ছে ইউএসজিএস। শনিবার সকাল থেকে আবারও শুরু হয়েছে উদ্ধার অভিযান। ভূমিকম্পের পর মিয়ানমারে মার্কিন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সহায়তার আশ্বাস দিয়ে বলেছেন, দেশটির জনগণের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। আর আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যোগাযোগ করে সম্মিলিতভাবে মিয়ানমারের জন্য সহায়তা পাঠাবে জাতিসংঘ। We've already alerted the people. Yeah, it's terrible what's happened. It's a real bad one, and we will be helping. We've already spoken with the country. The government of Myanmar has asked for international support, and our team in Myanmar is already in contact in order to fully mobilize our resources in the region. এছাড়া দেশটিতে 13 টন সমপরিমাণ ত্রাণ পাঠাচ্ছে ভারত। উদ্ধার অভিযানে যোগ দিতে মিয়ানমারে পৌঁছেছে চীনের বিশেষ দল। এদিকে মিয়ানমারের ভূমিকম্পে প্রতিবেশী দেশ থাইল্যান্ডের ব্যাংককে নির্মাণাধীন ভবন ধসে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে শনিবার সকাল থেকে শুরু হয়েছে অভিযান। বিধ্বস্ত ভবনের বাইরে অপেক্ষার প্রহর গুনছেন শ্রমিকদের পরিবারের সদস্যরা। এখনো পর্যন্ত ভবনের নিচে শতাধিক শ্রমিক আটকে আছে বলে জানিয়েছে ব্যাংকক মেট্রোপলিটন অ্যাডমিনিস্ট্রেশন। থাই সরকার বলছে, ভূমিকম্পের সময় ওই ভবনে 320 জন কর্মী থাকার কথা। বিবিসির তথ্য অনুসারে শুক্রবার ভূমিকম্পে থাইল্যান্ডের যে কটি ভবন ধসের খবর পাওয়া গেছে তার সবগুলোই ছিল নির্মাণাধীন। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জাতীয় ঈদগাহ মাঠে, তবে অন্যান্যবারের মতো নেই নিরাপত্তা বলয়। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক জানান, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা দেখছেন না তারা। ঈদের প্রথম জামাত হবে সকাল 8:30টায়। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। 1.5 দশক পর ভিন্ন এক জাতীয় ঈদগাহ, 2-1 দিন হাতে রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে নেই ডগস্কার, পুলিশ, র্যাব কিংবা রাষ্ট্রীয় বাহিনীর নিরাপত্তা বলয়। শনিবার জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন ধর্মসচিব ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। জানালেন, কোনো ধরনের নিরাপত্তা সংকট দেখছেন না তারা। আর প্রথম জামায়াত হবে সকাল 8:30টায়। অ্যাক্টিভিটিস তো আমরা দেখছি, সবাই তো তারা তো রেগুলার আসতেছেন, ভিজিট করতেছেন, দেখতেছেন কোনো সিকিউরিটি থ্রেট আছে কিনা, এগুলো তারা এক্সামিন করতেছেন। তো আমার মনে হয় না যে এরকম কোনো তাদের তরফে এখন পর্যন্ত যে ইনফরমেশন আমাদের কাছে না, এরকম কোনো থ্রেট আমরা অনুভব করছি না, এবং নির্বিঘ্নে মুসল্লিরা এখানে নামাজ আদায় করতে পারবেন। এদিকে ঈদগাহের বিশেষ নিরাপত্তা নিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার কিছু না বললেও জানালেন, নগরবাসীর নিরাপত্তায় কাজ করবে 650-টিরও বেশি টহল দল। ঢাকা মেট্রোপলিটন পুলিশের 50টি থানা এলাকায় প্রতিদিন জননিরাপত্তা বিধানে 2 পালায় ডিএমপির 667টি টহল টিম দায়িত্ব পালন করে আসছে। এবারের জাতীয় ঈদগাহে 121টি কাতারে মুসল্লি ধারণ ক্ষমতা 35,000, ভিআইপি গ্যালারিতে সক্ষমতা 250। মাজহার মাহবুব, এখন ঢাকা। একেবারে শেষ মুহূর্তে ভিড় বেড়েছে বিপণী বিতানগুলোতে। নতুন পোশাক কিনতে এখনো সময় হাতে রয়েছে কিছু। জমে ওঠা ঈদ কেনাকাটার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ।
জাবেদ, জানাবেন শেষ সময়ে বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণ হলো কিনা, ক্রেতার আগ্রহের কেন্দ্রের কোন পোশাকগুলো ছিল, বিক্রেতারা কি বলছেন, তাদের রমজান জুড়ে বেচা বিক্রি কেমন হলো, কতটা সন্তুষ্ট? শেষ সময়ে কিন্তু জমে উঠেছে নগরের শপিং মল বিপণী বিতানগুলো। হাতে হয়তো 1 থেকে 2 দিন সময় রয়েছে, ঠিক সেই সময়ের মধ্যেই নগরবাসী এবং ক্রেতারা কিন্তু ঈদ কেন্দ্রিক যে নতুন পোশাক পরিধান করার যে বিষয়, সেই পোশাক নির্বাচনের এরই মধ্যে শপিং মল বিপণী বিতান ঘুরে নির্বাচন করে নিচ্ছেন। একটু এভাবে বলা যায় যে এবার সময় যে আমরা সকাল থেকে দেখেছি যে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা উপস্থিতি শপিং মল বিপণী বিতান ঘিরে বাড়ছে। এবার বিক্রয় লক্ষ্যমাত্রা নিয়ে কিন্তু আপনি যেমনটি প্রশ্ন করেছেন, বিক্রেতাদের একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, দ্বিমত রয়েছে। তারা বলছেন দীর্ঘ যে 9 থেকে 10 দিনের ছুটি, সেই ছুটির কারণে এবার বিক্রয়ের কিছুটা ভাটা পড়েছে। আমদানিকৃত পোশাকের দরদাম নিয়ে বেশি, সেই বিষয়টা তারা স্বীকার করছে। একই সঙ্গে বাংলাদেশ যেহেতু পোশাক উৎপাদনে বিশ্বে সমাদৃত, বিশ্বে পোশাক উৎপাদনে বাংলাদেশের সুনাম রয়েছে, সেই দিক থেকে ক্রেতার জন্য যে পোশাক উৎপাদন বা পোশাক তৈরি করা, সেই দিক থেকে এবার ক্রেতার আসলে ক্রয় ক্ষমতার মধ্যেই পোশাক ছিল বলে কিন্তু বিক্রেতারা সেটি আমাদেরকে জানিয়েছেন। ক্রেতারা সেই বিষয়টি মানতে নারাজ। ক্রেতারা বলছেন যে পোশাক নির্বাচন করা গেলেও পোশাক পছন্দ হলেও দরের কারণে সেই পোশাক সংগ্রহে রাখা যাচ্ছে না। এছাড়া আমরা সকাল থেকে দেখেছি যে যেহেতু আর 1 থেকে 2 দিন সময় রয়েছে, সেই শেষ সময়ে শেষ বেলায় শেষ মুহূর্তে ক্রেতা উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে। একেবারে শপিং মল বিপণী বিতানগুলোতে ক্রেতা উপস্থিতি অন্য যে সময়ের তুলনায় বেশি। এছাড়া আমরা দেখেছি যে ঈদকে কেন্দ্র করে শপিং মল বিপণী বিতান সেগুলোকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা বলয় তৈরি করা হয়েছে। ধারণা করা হচ্ছে শপিং মল ঘিরে 30 থেকে 40 হাজার ক্রেতা সমাগম হচ্ছে দৈনিক। এই ভিড় হয়তো আর কিছুক্ষণ পর থেকে আরও বাড়বে। এছাড়া যে পণ্যের যে ক্রয়, সেগুলোকে ঘিরে রেফেল ড্র সহ অন্যান্য মূল্য ছাড়, এই বিষয়গুলো কিন্তু ক্রেতারা আসলে মাথায় নিয়ে কিন্তু পণ্য ক্রয় করছেন। আমরা সেই বিষয়টি আসলে দেখতে পেয়েছি। এই ছিল আমার কাছে নিউ মার্কেট থেকে সবশেষ। চুয়াডাঙ্গায় মাঝারি তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন, 40-এর কাছাকাছি পৌঁছেছে তাপমাত্রা। এ নিয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন অনেক চক্রবর্তী। অনেক, এই তাপপ্রবাহ কতদিন চলতে পারে, আবহাওয়া অফিস কি জানাচ্ছে? শাফিন, আবহাওয়া অফিস কিন্তু বলছে যে তাপপ্রবাহ কিন্তু শুরু হয়েছে কেবল। গতকালের যে তাপমাত্রা, চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস তাপমাত্রা গতকাল রেকর্ড করেছে চুয়াডাঙ্গাতে 39.8 ডিগ্রি সেলসিয়াস। আজ দুপুর 12টায় চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 35.8 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা আরও বাড়বে, অর্থাৎ দুপুর 3টা নাগাদ কিন্তু 39-40-এর ঘরে তাপমাত্রা চলে যেতে পারে আজকে, এমনটাই বলছে আবহাওয়া অফিস। এই তাপপ্রবাহে হঠাৎ করে বাড়ার ফলে সাধারণ যারা মানুষ আছে বিশেষ করে আপনি জানেন যে রোজার সময় এই রোজাদাররা কিন্তু আসলে চরম আকারে কষ্টে আছে। আমি দেখেছি যে সকাল থেকেই কিন্তু রোদের যে প্রকোপ সেটি কিন্তু আসলে ছিল চুয়াডাঙ্গায়। অতি প্রয়োজনীয় কাজ ছাড়া কিন্তু সাধারণ মানুষ আসলে বাসার বাইরে বের হচ্ছে না। এই সময় চিকিৎসক যারা আছে, চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে রোজাদার যারা আছে তাদেরকে ইফতারের সময় কিন্তু পানি এবং ডাবের পানি কিন্তু আসলে খাওয়ার পরামর্শ দিচ্ছে। বিশেষ করে ঈদের পর কিন্তু যেহেতু তাপপ্রবাহ আরও বাড়বে, সেই সময় শিশু এবং বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের প্রতি আসলে বাড়তি নজর এবং বিশেষ করে পানি জাতীয় খাবার, বিশেষ করে ডাব খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এছাড়া দেখেছি যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু চুয়াডাঙ্গার কলেজ রোড সড়কে। এই সড়কটি ব্যস্ততম একটি সড়ক। তাপপ্রবাহর এমন একটি অবস্থা এবং রোদের যে প্রখরতা, শাফিন, সাধারণ মানুষ কিন্তু উপস্থিতি এই সড়কে একেবারেই কম। সব মিলিয়ে কিন্তু তাপপ্রবাহ আরো বাড়বে, পরিস্থিতি খারাপ হবে, এমনটাই বলছে আবহাওয়া অফিস। শাফিন, সকর্মী অনেক চক্রবর্তী চুয়াডাঙ্গা থেকে জানাচ্ছিলেন তাপপ্রবাহের খবর। বরগুনার পাথরঘাটায় বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে 3 ভাই নিহত হয়েছেন। সকালে পাথরঘাটা মঠবাড়িয়া সড়কের সোনার বাংলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান পাথরঘাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজীব পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। নিহতরা মঠবাড়িয়ার টিকিকাটা ইউনিয়নের বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ। ঈদ ঘিরে যখন ঢাকাসহ দক্ষিণাঞ্চলে জমজমাট রেমিটেন্স প্রবাহ, তখন ঠিক উল্টো চিত্র রংপুরে। জুলাই থেকে ফেব্রুয়ারি তো বটেই, ঈদ ও নববর্ষ ঘিরেও তলানিতে রংপুর বিভাগের প্রবাসী আয়। এর মধ্যে জেলা হিসেবে সর্বনিম্ন লালমনিরহাট।
শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়তে উত্তরাঞ্চল থেকে অগ্রাধিকার ভিত্তিতে প্রবাসী কর্মী পাঠানো না গেলে দারিদ্র্যের দুষ্টচক্র থেকে বের হওয়া বেশ কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আরও জানাবেন মোকাররম হোসাইন। ঈদ কিংবা যে কোনো উৎসবে রেমিটেন্স প্রবাহে যে গতি আসে তা কেবল প্রবাসী পরিবারের আনন্দের কারণই হয় না, বরং তার উপর ভিত্তি করে রাষ্ট্র কিংবা কেন্দ্রীয় ব্যাংক যে যার মতো করে আঁকে পরিকল্পনার ছক। কেননা এ আয় থেকেই রাষ্ট্র শোধ করে বৈদেশিক দেনা ক্রমশ বড় হয় দেশের রিজার্ভের সূচক। প্রবাসী আয়ে ভর করে একদিকে যেমন আমূল বদলে গেছে দেশের দক্ষিণাঞ্চলের অর্থনীতির চেহারা, কিন্তু তার ঠিক উল্টো চিত্র উত্তরবঙ্গে। এবারের ঈদেও কাটেনি খরা, পরিসংখ্যানের চিত্র অন্তত তাই বলে। চলতি ঈদ মৌসুম কেন্দ্র করে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, চাঁদপুরে রেমিটেন্সের জোয়ার আসলেও খরা কাটেনি দিনাজপুর, কুড়িগ্রাম, রংপুর কিংবা নীলফামারীতে। বরং চলতি অর্থ বছরে দেশে আসা মোট রেমিটেন্সের মধ্যে লালমনিরহাট জেলায় এসেছে মাত্র $16.01 মিলিয়ন, যা একক জেলা হিসেবে দেশে সর্বনিম্ন। উত্তরবঙ্গের রেমিটেন্স প্রভাবটা মূলত হচ্ছে মধ্যপ্রাচ্য ভিত্তিক। ফলশ্রুতিতে এখানে রেমিটেন্স স্বল্প আনস্কিল লেবার স্বল্প আয় করে। মধ্যপ্রাচ্য সহ ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে আমাদের প্রতিনিধি রয়েছে, তারা রেমিটেন্সটা যাতে বৈধ পথে আসে, তাদের হ্যাসেল ফ্রি রেমিটেন্স আনার জন্য তাদেরকে উৎসাহ থেকে শুরু করে আমরা এখানে তাদের বেনিফিশিয়ারিদেরকে আমরা অত্যন্ত হ্যাসেল ফ্রি সার্ভিস দেওয়ার চেষ্টা করি। 2023-24 অর্থ বছরে দেশের অন্য বিভাগে রেমিটেন্স আসে মিলিয়ন ডলার হিসেবে হাজারের অঙ্কে, অথচ রংপুর বিভাগে এ সংখ্যা 300 মিলিয়নের কিছু বেশি। আর বিদায়ী অর্থ বছরে ঢাকা বিভাগে 11,659, আর বিদায়ী অর্থ বছরে ঢাকা বিভাগে 11,659 মিলিয়ন, সিলেটে 2,543, চট্টগ্রামে 6,780, খুলনায় 926, রাজশাহী বিভাগে 731, বরিশালে 560, ময়মনসিংহে $408 মিলিয়ন রেমিটেন্স আসলেও রংপুর বিভাগের 8 জেলায় প্রবাসী আয় এসেছে মাত্র $301 মিলিয়ন। যদি সরকারিভাবে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বিভিন্ন শ্রমবাজার আমরা খুঁজে বের করে ওখানে লোক পাঠানোর ব্যবস্থা করতে পারি, তাহলে সেক্ষেত্রে সরকার পিছিয়ে পড়া যেখানে রেমিটেন্স কম আসতেছে এবং বেকার সমস্যা বেশি, ওইসব এলাকাকে অগ্রাধিকার ভিত্তিতে ওইসব এলাকা থেকে লোক পাঠানোর মাধ্যমে তাহলে এই সমস্যাটা সমাধান করা যায়। তাহলে এখান থেকে মানুষজন বেশি গেল, পাশাপাশি এখানে যে রেমিটেন্সের প্রবাহ এটা বৃদ্ধি পেল। এদিকে জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত রংপুর ও গাইবান্ধা জেলায় $50 মিলিয়ন, কুড়িগ্রামে 34, লালমনিরহাটে 16, নীলফামারীতে 30, পঞ্চগড়ে 21 ও ঠাকুরগাঁওয়ে রেমিটেন্স এসেছে $25 মিলিয়ন। সংখ্যার মোটে বিভাগের মোট প্রবাসী আয় $305 মিলিয়ন, যা বিভাগওয়ারি পরিসংখ্যানে সর্বনিম্ন। এগুলোকে ইমপ্লিমেন্ট করতে গেলে পলিসি আনে, তাহলে সারা দেশের সব কর্নারেই কিন্তু আমরা সুন্দরভাবে এই রেশিওটাকে আরও বাড়াতে পারি, যেটা কিন্তু দিন শেষে আমাদের টোটাল ইকোনমিক যেই রেমিটেন্সের যে অংশ বা ওভারঅল ইকোনমির যেই অংশটা, যেটাকে আমরা দক্ষ জনশক্তি বলি বা অদক্ষ জনশক্তি বলি, এই জনশক্তি থেকে যে টাকাটা আমাদের আসার কথা সেটা আমরা কাঙ্ক্ষিতভাবে আনতে পারবো যদি সেই ধরনের ব্যবস্থাগুলো নেওয়া হয়। উৎসব রঙিন হওয়া, অর্থনৈতিক সমৃদ্ধি কিংবা শিল্পোদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, সকল কিছু বাস্তবায়নের নেপথ্যে প্রবাসী আয়ের যে এক প্রচ্ছন্ন প্রভাব রয়েছে তা বাংলাদেশের বাস্তবতায় ধ্রুব সত্য। 55 বছর বয়সী বাংলাদেশের উত্তর কিংবা দক্ষিণের বৃত্তের যে বিভাজন তা ভাঙতে উত্তরাঞ্চল থেকে বৈদেশিক কর্মসংস্থানের যে গতি আনার কার্যকর উদ্যোগ দরকার তা সহজনীয়। তবে এজন্য কেবল রাষ্ট্রীয় উদ্যোগ যথেষ্ট নয়, দরকার এই অঞ্চলের মানুষের সদিচ্ছাও। মোকাররম হোসাইন, এখন রংপুর। ঈদের ছুটি কেন্দ্র করে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত সমুদ্রকন্যা কুয়াকাটা। হোটেল, মোটেল ও রিসোর্ট ভাড়ায় দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। পর্যটকদের নিরাপত্তায় রয়েছে ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ সহ স্বেচ্ছাসেবক। ঈদে প্রতিদিন প্রায় 100 কোটি টাকার বাণিজ্যের আশা ব্যবসায়ীদের। জসিম পারভেজের তথ্য, ছবি নিয়ে প্রতিবেদন। এক ভ্রমণেই সূর্যোদয় ও অস্তের মনোরম দৃশ্য দেখার সুযোগ হওয়ায় দর্শনার্থীদের আকর্ষণ করে কুয়াকাটা সমুদ্র সৈকত। উৎসব পার্বণে বাড়ে দর্শনার্থীর সংখ্যা, এর মধ্যে সবচেয়ে জমজমাট হয়ে ওঠে ঈদ মৌসুমে। এবারও ঈদুল ফিতর ঘিরে নানা প্রস্তুতি নিয়েছে হোটেল, মোটেল ব্যবসায়ীরা। সৌন্দর্য বর্ধনে আছে বাড়তি নজর। সূর্যাস্ত দেখছি, ভালোই লাগছে। এত মানুষ নাই আসলে, ফাঁকা পুরা, ভালোই লাগছে। ঈদ সামনে রেখে লোকজনের আনাগোনা ভালো থাকবে, আমাদের বেচা বিক্রি ভালো হবে, এই প্রত্যাশায় আমরা আছি।
পর্যটকদের রাত্রি যাপনে সরকারিভাবে তেমন কোনো অবকাঠামো গড়ে ওঠেনি। বেসরকারিভাবে গড়ে উঠেছে 2 শতাধিক হোটেল মোটেল ও রিসর্ট, যেখানে অবকাশ যাপনের সুবিধা পাবেন 25 থেকে 30 হাজার পর্যটক। অভিজাত হোটেল সহ অন্যান্য আবাসিক হোটেল মোটেলে নানা সুযোগ সুবিধার ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি হোটেল ভাড়ায় দেয়া হচ্ছে বিশেষ ছাড়। প্রায় 9 দিনের ছুটি, সরকারি ছুটি সহ আশা করি ভালো একটা অকুপেন্সি আসবে। আমাদের হোটেলের পক্ষ থেকে আমরা 30 to 35% ডিসকাউন্ট অফার করেছি। কালচারাল ফুডগুলোকে নিয়ে আমরা মেনু সাজিয়েছি। এটি একটি, সেখানে লাইভ কুকিং থাকবে, বারবিকিউ থাকবে, এসব যাবতীয়। আর আরেকটি হলো অ্যামাউজমেন্টের জন্য আপনারা আমাদের এখানে বোটগুলোকে নতুনত্ব করা হয়েছে, নতুন সংযোজন করা হয়েছে। কুয়াকাটায় পর্যটকের সংখ্যা এর তুলনায় প্রতি বছর প্রতিনিয়ত যেরকম উপচে পড়া ভিড় হয়, এবছর আরও বেশি হবে। পর্যটকদের সেবা ও নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত থাকবে ফায়ার সার্ভিস ও ট্যুরিস্ট পুলিশ সহ স্বেচ্ছাসেবকরা। ইতিমধ্যে আমরা আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা করেছি, সেখানে ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ, কোস্টগার্ড, বাংলাদেশ সেনাবাহিনী সহ অন্যান্য যারাই রয়েছে আইনশৃঙ্খলার দায়িত্বে, তারা একাধিক স্তরে নিরাপত্তা প্রদান করবেন। পর্যটকদের যাতে নিরাপত্তায় বিঘ্নিত না হয় সেজন্য আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা রাখব এবং যেসব আবাসিক হোটেল আছে এসব হোটেলে যাতে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করে সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। ঈদের ছুটিতে পর্যটকের আগমন পূর্বের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা ব্যবসায়ীদের। একই সঙ্গে প্রতিদিন প্রায় 100 কোটি টাকা বাণিজ্য হতে পারে বলে আশা করছেন তারা। এখন পটুয়াখালী। ঈদের মাত্র কয়েকদিন বাকি রেখে পছন্দের পোশাকের পর প্রসাধনীর দিকে ঢুকছেন বিক্রেতারা, যেখানে রাঙামাটির প্রসাধনীর বাজারে দোকানগুলোতে ভিড় বেড়েছে দেশীয় প্রসাধনীর জন্য। দেখুন প্রতিবেদন। বছর জুড়ে চাহিদা থাকলেও ঈদসহ নানা উৎসবে কয়েকগুণ বেচাকেনা বাড়ে প্রসাধনীর। বর্তমান বাজারে বিদেশি পণ্যের পাশাপাশি বাড়ছে দেশীয় প্রসাধনীর চাহিদা ও আধিপত্য। রাঙামাটিতে রোজার শেষ মুহূর্তে জমে উঠতে শুরু করেছে প্রসাধনী পণ্যের বাজার। এসব দোকানে মেহেদি, লিপস্টিক, নেল পলিশ, আইশ্যাডো, আইলাইনার সহ সাজসজ্জার নানা পণ্য বিক্রি হয়। বিদেশি প্রসাধনীর মান নিয়ে বিশ্বাসযোগ্যতার অভাব থাকায় দেশীয় কসমেটিক্সের কদর বেড়েছে। দেশি হলে সেটা তো গ্যারান্টি থাকে যে দেশের জিনিস, ওটা নিয়ে একটু ভালো। আমার মনে হয় দেশি প্রোডাক্ট কেনাটা এখন বর্তমানে বেড়েছে। দেশীয় পণ্যগুলোর প্রতি আসলে আরও ঝোঁক দেওয়া দরকার, যেন ভালো হয়, ভালো মানের হয়, মানুষ ব্যবহার করে যেন একটা ভালো ফলাফল পায়। দামে কম ও ভালো মানের হওয়ায় দেশীয় প্রসাধনীর বিক্রি বেশ ভালো বলে জানান ব্যবসায়ীরা। দেশি কোম্পানি যেগুলো আছে খুব ভালো চাহিদা। দেশি কোম্পানি তো প্রসাদের যেগুলো মাল আছে এগুলো তো ভালো। বেশিরটার মধ্যে আপনার আছে, আপনার রাঙ্গাপুরি আছে, আপনার মমতাজ আছে, আপনার নেহা আছে। ঈদ ঘিরে রাঙামাটিতে চলতি মৌসুমে কয়েক কোটি টাকার প্রসাধনী বিক্রির আশা ব্যবসায়ীদের। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙামাটি। ভুটান প্রিমিয়ার লিগে পারো এফসির হয়ে খেলার ছাড়পত্র পেলেন 4 নারী ফুটবলার। ভুটানের ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলার জন্য মার্চের দ্বিতীয় সপ্তাহে ছাড়পত্র পেয়েছিলেন গোলরক্ষক রূপনা চাকমা ও ডিফেন্ডার মাসুরা পারভিন। এবার ছাড়পত্র পেলেন ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়া ও সাবিনা খাতুন। 30 জানুয়ারি নারী ফুটবলে বিদ্রোহ করা 18 ফুটবলারের মধ্যে ছিলেন এই 4 নারী ফুটবলার। 4 জনই দলে ভিড়েছে ভুটান প্রিমিয়ার লিগের 5 বারের চ্যাম্পিয়ন পারো এফসি। আগামী 6 এপ্রিল তারা ভুটানের উদ্দেশ্যে রওনা দেবেন। এছাড়া মোসাম্মদ সাগরিকাও পেয়েছেন ভুটান লিগে খেলার প্রস্তাব। খুব দ্রুত ছাড়পত্র পেতে পারেন তিনিও। শেষ করবো এখন ঢাকা যাবার আগে শিরোনামগুলো আরেকবার। যাত্রীচাপ সত্ত্বেও সময় মেনে চলছে ট্রেন। বাসে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ, যানবাহন বাড়লেও নির্বিঘ্ন মহাসড়ক। বাসে করে যাই 400 টাকা, 450, আর এখন হলো 600 টাকা টিকিট। কোলাহল নাই, জ্যাম নাই, মানে খুব একটা শান্তি পাচ্ছি আর কি। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে পুলিশের 6 শতাধিক টহল দল। উৎসব ঘিরেও তলানিতে রংপুর বিভাগের প্রবাসী আয়। দারিদ্র্যের দুষ্ট চক্র ভাঙতে অগ্রাধিকার ভিত্তিতে কর্মী পাঠানোর দাবি।
গণতান্ত্রিক সরকার আনতেই সংস্কার বললেন প্রধান উপদেষ্টা। পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ। ভূমিকম্পে মিয়ানমারে প্রাণহানি হাজার ছাড়িয়েছে। ব্যাংককে ধসে পড়া ভবনের নিচে আটকা শতাধিক, সহায়তার ঘোষণা জাতিসংঘ যুক্তরাষ্ট্রের। এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।